ওকে, তাহলে আপনারা এতক্ষণ হচ্ছে সংবিধানের উপর ক্লাস করছেন। তো আমি হচ্ছে খুব বেশি আপনাদেরকে প্যারা দিব না। আর সব সময় মনে রাখবেন যে চর্যাপদ থেকে প্রিলিতে আপনার আসবে হচ্ছে কত মার্কস, 1 থেকে 2 মার্কস, ঠিক আছে? চর্যাপদ, এখন চর্যাপদ থেকে যেহেতু প্রিলিমিনারিতে 1 থেকে 2 মার্কস আসবে, কাজেই হচ্ছে চর্যাপদ নিয়ে আপনার এক্সপার্ট হওয়ার দরকার নাই যে একদম হচ্ছে চর্যাপদ নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে, এরকম না। যে ইনফরমেশনগুলো লিখে দিছি এই ইসের মধ্যে কি বলে আপনার হচ্ছে পিডিএফ এর মধ্যে, জাস্ট এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনারা একটু পড়বেন। এরপরে যে কোনো একটা বই থেকে আপনাদেরকে প্রচুর এমসিকিউ সলভ করতে হবে। কি সলভ করতে হবে? এমসিকিউ। এখন আমাকে যদি বলেন যে ভাইয়া এমসিকিউ সলভ করার জন্য ভালো বই কোনটা, আমি পার্সোনালি আসলে কোনো বই সাজেস্ট করব না। বাট আমার যেহেতু হচ্ছে প্রিলিমিনারি এক্সপিরিয়েন্স, আমি আমার লাইফে কখনো কোনো প্রিলি ফেল করি নাই এবং সবসময় আমি বাংলার জন্য জাস্ট একটাই বই পড়ছি, সেটা হচ্ছে প্রফেসরস। প্রফেসরসের বইয়ের মধ্যে প্রচুর এমসিকিউ দেয়া। ফার্স্টে হচ্ছে দেখবেন যে কোনগুলো বিসিএস এ আসছে সেইগুলো দেয়া, এরপরে পিএসসির অন্যান্য চাকরি বাকরির পরীক্ষাতে যেগুলো আসছে সেইগুলো দেয়া, এরপরে আপনি দেখবেন যে ব্যাংকে যেগুলো আসছে সেগুলো দেয়া, এরপরে হচ্ছে আবার প্রাইমারি বা অন্যান্য এই টাইপের পরীক্ষাতে যেগুলো আসছে, এইভাবে হচ্ছে পার্ট বাই পার্ট এমসিকিউগুলো ভাগ করে দেয়া। বাট আপনি যদি অন্যান্য বইগুলো দেখেন, দেখবেন যে এরকম পার্ট বাই পার্ট ভাগ করে দেয়া নাই, ঠিক আছে? মানে কোনটা হচ্ছে আপনার ব্যাংকের এমসিকিউ, কোনটা হচ্ছে আপনার বিসিএস এর এমসিকিউ, আপনি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না, ঠিক আছে? সো আজকের ক্লাস আমি খুব বেশি আসলে লেন্দি করব না, কারণ এমনিতে হচ্ছে আমার কি বলে সারাদিন ইলেকট্রিসিটি ছিল না। আপনারাও কিছুটা হলেও বিধ্বস্ত, আমিও কিছুটা বিধ্বস্ত, তারপরেও ক্লাসটা হচ্ছে আপনাদের যেহেতু নেওয়া লাগবে, সুতরাং হচ্ছে আমি শুরু করি। আচ্ছা, আপনাদের অনেকের মধ্যেই একটা মানে টেন্ডেন্সি আছে যে ভাইয়া প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে, ডেইলি 2টা করে ক্লাস করতে হয়, ইত্যাদি ইত্যাদি। দেখেন, একটা জিনিস আমি আপনাকে বলি, আসলে বিসিএস পরীক্ষাটাই হচ্ছে একটা প্রেশারের পরীক্ষা। আমরা যখন হচ্ছে রিটেন দিছি, তখন আমাদের মানে কি বলবে যে টানা কিন্তু একদিনে 2টা করে পরীক্ষা দেওয়া লাগছে। মানে আমি যে হচ্ছে বইয়ের চ্যাপ্টারগুলো একদিনে 2টা পরীক্ষা থাকলে আলটিমেটলি কি রিভিশন দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু, ঠিক আছে? তার মানে আপনাকে আসলে বিসিএস এর মানে কি বলে লাইনটাই হচ্ছে এরকম, এখানে আপনাকে প্রচুর পরিমাণে প্রেশার নিতে হবে। বিসিএস ইজ অল অ্যাবাউট ডিলিং উইথ প্রেশার। এখন আপনি যদি আসলে প্রেশারটা ডিল করতে না পারেন, তাহলে আপনি আসলে বিসিএস প্রিলিমিনারিতে পাস করতে পারবেন না, ঠিক আছে? আপনার আসলে প্রেশার নিতেই হবে, কিছু করার নেই। এখন বুঝতেছি যে মানে একদিনে 2টা করে ক্লাস করা একটু সমস্যা। তো আপনারা যে কাজগুলো করবেন, ক্লাসগুলো দেখবেন, ক্লাসে যেই মানে অ্যাটলিস্ট কিছু না পারলে আগে ক্লাস 2টা ভালো মতো দেখেন। এরপরে হচ্ছে রিলেভেন্ট যে এমসিকিউগুলো যে কোনো বইয়ের থেকে হচ্ছে মানে আমি বলবো না যে এখন মুখস্থ করে ফেলতে হবে, জাস্ট রিডিং পড়ে যান, ঠিক আছে? একটা আইডিয়া ডেভেলপ করেন। 2 মাসে কিন্তু আপনি আসলে প্রিলির ফুল সিলেবাস শেষ করতে পারবেন না, বাট আপনার বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায়। আর এই ক্লাসগুলোতে হচ্ছে আপনার এই গ্রুপে লাইফ টাইম থাকবে, এটা কিন্তু এমন না যে আপনি আজকে দেখতেছেন এরপরে কখনো দেখতে পারবেন না। এই ক্লাসগুলো আপনি লাইফ টাইম দেখতে পারবেন। সো আপনি যদি 2টা মাস একটু পরিশ্রম করেন, এই যে একজন ভালো কথা লিখছে, কিছু পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি যদি 2টা মাস একটু কষ্ট করে পরিশ্রম করতে পারেন, আপনার প্রিলিটা যদি হচ্ছে ভালো মতো একটা প্রিপারেশন দাঁড়ায় যায়, তখন কিন্তু আপনি হচ্ছে শুধু বিসিএস না, আপনি যে কোনো চাকরির পরীক্ষাতে আপনি প্রিলিমিনারি অটোমেটিক্যালি পাস করতে করতে শুরু করবেন। এরপরে দেখবেন যে একটা কথা বলে যে প্রিলিমিনারির পরে রিটেনের জন্য সময় পাওয়া যায় হচ্ছে 2 থেকে 3 মাস। প্রায় 2 থেকে 3 মাস পাওয়া যায় হচ্ছে প্রিলির রেজাল্টের পরে। কিন্তু আপনি যদি প্রিলিটা এমনভাবে দিতে পারেন যে আপনি প্রিলি দেওয়ার পরের দিনই আপনি ফিল করতেছেন যে হ্যাঁ আমি শিওর হচ্ছে প্রিলি পাস করব, ধরেন যে আপনি 140+ পাবেন প্রিলিতে, তো কাট মার্কস কী হবে না হবে ওই চিন্তা কিন্তু আপনার করার দরকার নেই, আপনি কিন্তু শিওরলি প্রিলি পাস করবেন। তো আপনার পরীক্ষাটা এমনভাবে দিতে হবে যেন হচ্ছে আপনার 140+ আসে, ঠিক আছে? এবং আপনি প্রিলির পরের দিন থেকে আল্লাহর নাম নিয়ে রিটেন পড়া শুরু করতে পারেন। ওই যে রেজাল্ট দিবে তারপরে হচ্ছে আমি পড়া শুরু করব, ঠিক আছে, আমি পাস করব কি করব না তার কোনো ঠিক ঠিকানা নাই, এইরকম টেন্ডেন্সি নিয়ে ভাই আসলে চাকরি বাকরি হবে না, ঠিক আছে? আর প্রিলির ব্যাপারটাই হচ্ছে অনেক ধৈর্যের একটা পরীক্ষা। প্রিলি না মানে বিসিএস এর পুরো জার্নিটাই হচ্ছে একটা ধৈর্যের জার্নি। আমাদের 40-এ অলমোস্ট 4 বছর হয়ে গেছে। আপনার স্টাডি টেকনিক বলেন, সব সাবজেক্ট কি প্রতিদিন মিক্স করে পড়তেন? ভাই, আমার টেকনিক্স দিয়ে আপনার কোনো লাভ হবে না, বা আদরের টেকনিক দিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনার যদি মনে হয় যে একদিনে হচ্ছে মানে আপনি কি বলে একটা সাবজেক্ট পড়লে আপনার পড়া ভালো হয়, তখন আপনি একটাই পড়বেন। আপনার যদি মনে হয় যে না একদিনে আমি 2-3টা মিলিয়ে পড়বো, ইটস অ্যাবসোলিউটলি আপ টু ইউ, ঠিক আছে? আপনার যেভাবে ভালো লাগে, এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই। এক একজনের পড়ার টেকনিক এক এক রকম, ঠিক আছে? এই যেমন আমি প্রফেসরসের বইয়ের কথা বলছি, এখন আবার অনেকে রাগ করবে যে ভাইয়া এমপি3 কেন বলেন নাই। বা এমপি3 আমি পড়ি নাই, আমার এমপি3 সম্পর্কে আইডিয়া নেই। আমার কাছে প্রফেসরস অনেক ফ্রুটফুল লাগছে। আচ্ছা, যে একজন অ্যাংরি রিয়েক্ট দিছে, উনি মনে হয় এমপি3 ভক্ত। যাই হোক, আপনি এমপি3 ভালো লাগলে এমপি3 পড়েন ভাই, আমার কাছে মনে হয়েছে এটা ইফেক্টিভ, আমি এটা বলছি। হ্যাঁ, ইটস অ্যাবসোলিউটলি আপ টু ইউ।
যাই হোক, কথা না বাড়াই, আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে যখন হচ্ছে আমরা ক্লাস করব, আমাদের হচ্ছে শুরুতেই যুগ বিভাগটা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, যদি হচ্ছে আমরা যুগ বিভাগ সম্পর্কে হচ্ছে জানি, দেখেন যে বাংলা সাহিত্যের যুগ ছিল হচ্ছে কয়টা? যুগ হচ্ছে তিনটা বেসিক্যালি। একটা হচ্ছে প্রাচীন যুগ, যেটা নিয়ে আমরা হচ্ছে আজকে ডিসকাস করব। মধ্যযুগ, মধ্যযুগ নিয়ে আমাদের হচ্ছে দুইটা ক্লাস। আচ্ছা ভাই, আমি আবারও বলি, আমার সাথে প্রফেসরসের কোনো ভালো খাতির নাই, কোনো বইয়ের প্রতি আমার হচ্ছে কোনো বিরূপ নাই। জাস্ট আমার কাছে মনে হয়েছে এমসিকিউ সলভ করার জন্য এটা ভালো, এটা বলছি। মানে এখন যদি অগ্রদূত পড়তে মনে চায় বা আরও যেগুলো আছে আপনি পড়েন, কোনো বই খারাপ না, সবগুলোই মোটামুটি 19 আর 20। বাট প্রফেসরসের বইটা আমার কাছে কম্পারেটিভলি গোছানো মনে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, তিনটা যুগের মধ্যে আমাদের আজকের টপিক হচ্ছে প্রাচীন যুগ। তো প্রাচীন যুগ নিয়ে যদি হচ্ছে আমরা জানতে চাই, এখানে একটা জিনিস আপনারা মানে সবাই বিভিন্ন মিম টিম দেখবেন যে যে কোনো কিছু নিয়ে আসলে মতবিরোধ হইলে একটা মানুষের নাম হচ্ছে সবার আগে চলে আসে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞানতাপস, এই ভদ্রলোক আসলে কোনো কিছুতেই। আচ্ছা ভাই, কোন কোন সাবজেক্ট নোট করে পড়া, যদি আমি কমেন্টসের রিপ্লাইগুলো পরে দিতে চেষ্টা করবো। হ্যাঁ, এত কমেন্টস পড়লে আসলে আমি ক্লাস শেষ করতে পারবো না। তো 650 থেকে 1200 প্রাচীন যুগ, এটা বলতেছেন হচ্ছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি করলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে উনি একমত পোষণ করেন নাই, দ্বিমত পোষণ করছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200, আর শহীদুল্লাহর মতে হচ্ছে 650 থেকে 1200। এখন প্রিলিতে কিন্তু এই কোশ্চেনটা প্রায় আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, হচ্ছে 650 থেকে 1200, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া যদি প্রিলিতে দুইটা অপশনই থাকে তাহলে অ্যাকচুয়ালি কি করব? এখন প্রিলিতে নর্মালি দুইটা অপশন থাকবে না। 650 থেকে 1200 থাকলে 950 থেকে 1200 থাকবে না, আবার 950 থেকে 1200 থাকলে আপনার হচ্ছে কি বলে 650 থেকে 1200 থাকবে না। বাট যদি দুইটাই থেকে যায় কোনো কারণে, তখন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে মতামত, এটা কি হচ্ছে এই মতামতটার সাথে হচ্ছে অধিকাংশ মানে কি বলে যারা হচ্ছে ভাষাবিদ তারা একমত পোষণ করেছেন। ঠিক আছে। আমার মনে হয় যে আমি বুঝাইতে পারছি যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্র্যাকটিক্যাল কত থেকে কত ছিল। এরপরে দেখেন মধ্যযুগ। তো আর এখানে আরেকটা জিনিস, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্লাইড দেখা যাচ্ছে না, মানে এটা তো স্লাইড না, এটা তো হচ্ছে পিডিএফ দিয়ে পড়াচ্ছি, আর পিডিএফ তো আপনাদের সবাইকে দেয়াই আছে। হ্যাঁ, যে ওনার নেট প্রবলেম। আচ্ছা, এখন দেখেন যে প্রত্যেকটা যুগের কিন্তু বৈশিষ্ট্য আছে। আপনি যদি খেয়াল করেন, প্রাচীন যুগের বৈশিষ্ট্য ছিল কি? ধর্মনির্ভরতা। Welcome to Taiso. তো প্রাচীন যুগের নিদর্শন আমরা হচ্ছে কি করব? চর্যাপদ পড়বো না? চর্যাপদ ছিল হচ্ছে কি বেসিক্যালি বৌদ্ধ ধর্মের বিভিন্ন গান বা হচ্ছে কবিতা। তার মানে এখানে ধর্ম এবং হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিকতা। গোষ্ঠী কেন্দ্রিকতা বলতে কি বোঝায়? এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সর্বজন বিস্তৃত ছিল না। ঠিক আছে, একটা গোষ্ঠীর মধ্যে হচ্ছে ছিল কি বলে আপনার হচ্ছে একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই ছিল হচ্ছে প্রাচীন যুগের বৈশিষ্ট্য। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত, শহীদুল্লাহর মতে কত, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত, দেন হচ্ছে বৈশিষ্ট্য কত, এইগুলো আসতে পারে। এরপরে দেখেন মধ্যযুগ। এখন মধ্যযুগ নিয়ে কিন্তু আমরা দুইটা ক্লাস করব। হ্যাঁ, মধ্যযুগ নিয়ে আমরা দুইটা ক্লাস করব। জাস্ট এখন হচ্ছে আপনারা একটু ব্যাপ্তিকালটা জেনে রাখেন। মধ্যযুগ ছিল হচ্ছে কত? এই 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে মধ্যযুগের বৈশিষ্ট্য কি ছিল? মধ্যযুগেও দেখবেন আপনার হচ্ছে মধ্যযুগের যে নিদর্শনগুলো, যেমন হচ্ছে মনসা মঙ্গল, তারপর হচ্ছে বৈষ্ণব পদাবলী, এগুলো কি ছিল অ্যাকচুয়ালি? প্রাচীন যুগটা ছিল হচ্ছে বেসিক্যালি বৌদ্ধ ধর্মের নিদর্শন, রাইট? বৌদ্ধ। আর এই যে এইখানে ছিল হচ্ছে বেসিক্যালি হিন্দু, আর এরপর হচ্ছে মুসলিমদের কিছু কিছু নিদর্শন ছিল। আচ্ছা, কিন্তু ওই দিন তিলা আপু বললেন ডক্টর শহীদুল্লাহ উত্তর করতে। আসলে কোন প্রশ্নের উত্তরে উনি বলছেন এটা আমি শিওর না। ঠিক আছে, যাই হোক। এরপরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের সূত্রপাত হয় হচ্ছে কত? 1801 থেকে 1860 পর্যন্ত। এটা ছিল হচ্ছে প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব হচ্ছে 1861 থেকে বর্তমান পর্যন্ত। ওকে, আচ্ছা, তার মানে আমার সব কিছু হচ্ছে ক্লিয়ার, মানে কথাও ক্লিয়ারলি শোনা যাচ্ছে, স্লাইডও পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদের যদি কথা হচ্ছে ক্লিয়ার শোনা না যায় হেডফোন ইউজ করেন, আর হচ্ছে যদি কথা শোনা না গেলে কাইন্ডলি হেডফোন ইউজ করেন। ঠিক আছে। আর
এই পিডিএফ এর বাইরে আর পড়া লাগবে না, এই পিডিএফ এর বাইরে আর পড়া লাগবে না, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। পিডিএফ এ তো আর এমসিকিউ অ্যাড করা পসিবল না। এরপরে দেখেন আধুনিক যুগের বৈশিষ্ট্য। আধুনিক যুগের বৈশিষ্ট্যটা কি ছিল? এই যে এই যুগে এসে মানুষ আসলে ধর্ম থেকে, মানে কি বলে, আগের যে ধর্ম নির্ভরতা ছিল, এই ধর্ম নির্ভরতা থেকে মানুষ আস্তে আস্তে বেরোয় মানবতাবাদের দিকে হচ্ছে ধাবিত হইতে থাকে। ঠিক আছে, আগের যে মানে দুইটা যুগ আপনি দেখেন, প্রাচীন যুগে কিন্তু ধর্মনির্ভরতা একটা বৈশিষ্ট্য ছিল এবং এর সাথে গোষ্ঠীকেন্দ্রিকতা। ওকে, আর এরপরে মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল হচ্ছে ধর্মনির্ভরতা। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং মধ্যযুগের নিদর্শনগুলোর মধ্যে কি ছিল? মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, এগুলা কি হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এই জিনিসগুলো নিয়ে রচিত না। তার মানে এখানে ধর্মনির্ভরতা একটা বৈশিষ্ট্য ছিল। এখন আধুনিক যুগ, আধুনিক যুগকে আবার দুইটা খণ্ডে ভাগ করা হয়েছে। 1801 থেকে 1860 পর্যন্ত প্রথম খণ্ড, আর হচ্ছে 1861 থেকে বর্তমান পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এখন খেয়াল করেন আধুনিক যুগে এসে কি করলো মানুষ, এই যে ধর্মনির্ভরতা, ধর্মনির্ভরতা থেকে আসলে সাহিত্য অনেকটা বেরিয়ে এসে মানবতাবাদকে প্রাধান্য দেওয়া শুরু করলো। ঠিক আছে, তো এখন দেখেন আপনার কোশ্চেন হতে পারে কি, যে কত সাল থেকে কত সাল পর্যন্ত মধ্যযুগ, কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল হচ্ছে আধুনিক যুগ, এরপরে হচ্ছে মধ্যযুগের বৈশিষ্ট্য কি, আধুনিক যুগের বৈশিষ্ট্য কি, এই কোশ্চেনগুলো আসতে পারে। এরপরে আরেকটা যুগ যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, অন্ধকার যুগ। এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350। মানবতাবাদ হচ্ছে ভাই জাস্ট একটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা। আমাদের সমাজে দেখবেন, আচ্ছা আমি কোনো কিছু হচ্ছে কাউকে ছোট করার জন্য বলতেছি না, বাট আমাদের সোসাইটিতে যেটা হয় যে দেখা যায় যে কেউ মুসলিম হইলে হিন্দু দেখতে পারে না, বা হচ্ছে হিন্দু হইলে মুসলিম দেখতে পারে না, এরকম একটা জাস্ট নিজের ধর্মের বাইরে অন্য ধর্মকে আমরা কি করতে পারি না, সম্মান দিতে জানি না। বাট মানবতাবাদ হচ্ছে এমন একটা জিনিস, কোন বই থেকে পড়াচ্ছেন? বিভিন্ন বই থেকে আমি হচ্ছে কম্পাইল করে পিডিএফটা বানাইছি। মানবতাবাদ হচ্ছে আমি জাস্ট একটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবো, সে কোন ধর্ম থেকে আসছে এটা অ্যাকচুয়ালি আমার কাছে মুখ্য বিষয় না, সে একটা মানুষ, এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটাই হচ্ছে মানবতাবাদ। আচ্ছা, এই অন্ধকার যুগটা হচ্ছে বেসিক্যালি কি? অন্ধকার যুগটা হচ্ছে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আক্রমণ করলেন বাংলা, তখন আসলে এই সময়টাতে, অর্থাৎ তুর্কি শাসনামলে বেশ কিছু সময়, অলমোস্ট 150 বছর, তেমন আসলে খুব একটা বাংলা সাহিত্যে কোনো কিছু রচিত হয় নাই। এই কারণে এই যুগকে অন্ধকার যুগ বলা হয়। তো এইখানে কিন্তু একটা কোশ্চেন, ভালো মতো খেয়াল করেন, অন্ধকার যুগটা অর্থাৎ 1201 থেকে 1350, এই অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত বলেন তো? প্রাচীন যুগ নাকি মধ্যযুগ নাকি হচ্ছে আধুনিক যুগ? একটু কমেন্টে লিখেন তো যে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত, প্রাচীন যুগ নাকি মধ্যযুগ নাকি আধুনিক যুগ? এক্স্যাক্টলি, অন্ধকার যুগ হচ্ছে মধ্যযুগের অন্তর্ভুক্ত। তো আমরা যখন হচ্ছে মধ্যযুগ নিয়ে ক্লাস করব, দুইটা ক্লাস, তখন কিন্তু আমরা অন্ধকার যুগ নিয়ে আরো ডিটেলসে পড়ব। এখন অন্ধকার যুগ নিয়ে অনেকেরই কিন্তু আবার হচ্ছে মতবিরোধ আছে। অনেকেই বলেন যে অন্ধকার যুগ, অ্যাকচুয়ালি অন্ধকার যুগ বলতে কিছু নাই। কিছু কিছু ভাষাতত্ত্ববিদ অন্ধকার যুগের অস্তিত্ব স্বীকার করতে চান না, কারণ অন্ধকার যুগের কনসেপ্টটা যখন দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে এই সময়ে কোনো সাহিত্যকর্ম রচিত হয় নাই। ঠিক আছে, আর কমেন্টস করা লাগবে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই অন্ধকার যুগে এসেও বেশ কিছু সাহিত্যকর্ম রচিত হয়েছে। ঠিক আছে, তো এই অন্ধকার যুগ আমরা হচ্ছে মধ্যযুগের মধ্যে আরো ডিটেলসে পড়বো। সরি, এরপরে দেখেন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক কিছু গ্রন্থ, এখানে যেগুলা বোল্ড করা আছে এগুলা হচ্ছে কি করতে হবে, আমাদেরকে একটু ভালো মতো পড়তে হবে। যেমন প্রথমটা খেয়াল করেন, গ্রন্থের নাম কি? বাঙ্গালা ভাষা এবং বাঙ্গালা। এই যে তখনও কিন্তু বাংলা কথাটা টোটালি আসে নাই, বাঙ্গালা, বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব, এটা ছিল হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, এবং এই গ্রন্থটির রচয়িতা ছিলেন রামগতি ন্যায়রত্ন। এখন পর্যন্ত কখনো আসে নাই, বাট আসতে পারে। দেন পরেরটা খুবই ইম্পর্টেন্ট, বঙ্গভাষা ও সাহিত্য। বঙ্গভাষা ও সাহিত্য 1896 সালে, এটি ছিল হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, এবং এর রচয়িতা ছিলেন হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। ঠিক আছে, ডক্টর দীনেশচন্দ্র সেন। বঙ্গভাষা এবং সাহিত্য 1896 সালে রচিত হয়। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, এবং এর রচয়িতা ছিলেন কে? ডক্টর দীনেশচন্দ্র সেন। এই গ্রন্থগুলোর নাম আপনাদেরকে হচ্ছে মনে রাখতে হবে। তো আর আমি তো 10টা হচ্ছে ক্লাস নিব, এর পাশাপাশি আমি কিছু পিডিএফ শেয়ার করব, বা হচ্ছে কিছু হ্যান্ড নোট শেয়ার করব, ওইগুলা
আমি যেগুলো নোট করতে বলি আপনারা কাইন্ডলি আমার মানে সাবজেক্টের জন্য একটা খাতা বানাবেন, ওই খাতার মধ্যে হচ্ছে নোট করে ফেলবেন, ঠিক আছে? বাংলা সাহিত্যে আপনি যে কোনো একটা বইয়ের থেকে যদি হচ্ছে ভালো মতো এমসিকিউগুলো সলভ করতে পারেন, একটু কনসেপ্ট ডেভেলপ করে 17-18 পাওয়া, 17-18 একটু বেশি হয়ে যায়, 16-15 এরকম মার্কস আপনি ইজিলি পাইতে পারেন। এরপরে সুপার ইম্পর্টেন্ট, আমাদের আজকের আলোচনায় এই বইটা বারবার আসবে, ঠিক আছে? এটা 3 স্টার। বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ODVL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কি বাংলা ভাষার উৎপত্তি, উৎপত্তি হচ্ছে অরিজিন আর হচ্ছে বিকাশ, বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ, এটা হচ্ছে কার বই? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই। ওকে, এরপরে এটা সুপার ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার, এগুলো থেকে আসতেই পারে। বাংলা ভাষার ইতিবৃত্ত, এই যে দেখেন ভাষার ইতিবৃত্ত, এটা রচনা করছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেছেন। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আরও একটা আছে, একটু খেয়াল করেন, যে বাংলা সাহিত্যের কথা, এটাও সুপার ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 2টা বই, এখানে 2টা বই হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। চর্যাপদ রিটেন নিয়ে একটু বলবেন প্লিজ ভাই। রিটেন তো হচ্ছে আমি পরে ইনক্লুড করছি, আসবো। বাংলা সাহিত্যের কথা, এটা হচ্ছে রচনা করেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার মানে শহীদুল্লাহর 2টা বই, একটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, ভাষার ইতিবৃত্ত, আর একটা হচ্ছে সাহিত্যের কথা। বুঝতে চেষ্টা করবেন, এই ইতিবৃত্ত আর কথা নিয়ে কিন্তু, ইতিবৃত্ত, কথা, ইতিকথা, এইগুলো নিয়ে কিন্তু হচ্ছে কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1926, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 2টা বই, একটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা। এরপরে খেয়াল করেন আরেকটা আছে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, এই যে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, ডক্টর সুকুমার সেন। এরপরে এইটা সুপার ইম্পর্টেন্ট, প্রায় আসে কোশ্চেনে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করছিলেন কি? বাংলা সাহিত্যের কথা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ইতিবৃত্ত কোনটা? বাংলা ভাষার ইতিবৃত্ত। আর যে সাহিত্যের ইতিবৃত্ত কে রচনা করেছেন? সাহিত্যের ইতিবৃত্ত হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলিয়া হোসেন, ঠিক আছে? মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলিয়া হোসেন, এই দুজন মিলে রচনা করেছেন হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। সো যদি কোশ্চেন আসে বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর যদি আসে যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কে রচনা করেছেন? মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলিয়া হোসেন। এখন এখানে ঝামেলা আছে, এই বাংলা সাহিত্যের ইতিবৃত্ত একদম দেখেন একই নামে আরেকটা বই আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের, তো এটা হচ্ছে খুব একটা আসে না। এটা হচ্ছে আপনার দেখবেন যে ব্র্যাকেটে আবার আধুনিক লেখা আছে, আধুনিক, ঠিক আছে? তার মানে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যেটা আধুনিক ব্র্যাকেটে লেখা, এটার রচয়িতা হচ্ছে কি? মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলিয়া হোসেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বই, তারপর হচ্ছে সুকুমার সেনের বইগুলা, তারপর হচ্ছে আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের পুনরাবৃত্ত ডক্টর ওয়াকিল আহমেদ, এটা খুব একটা আসে না। দেন বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার, এটাও না, এইটা আবার মাঝে মাঝে আসে। বাঙালি এবং বাংলা সাহিত্য ডক্টর আহমদ শরীফ, এটা খুবই নামকরা বই, ঠিক আছে? এটা হচ্ছে যদি আপনাদের পিডিএফ থাকে একটু দাগায় নেন, যে বাঙালি এবং বাংলা সাহিত্য 1978 সালে রচিত, ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ হচ্ছে খুবই নামকরা ভাষাতত্ত্ববিদ ছিলেন। ওকে, এইগুলো হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন। এখন আসেন আমরা প্রাচীন যুগে চলে যাই। তো আপনারা এটা সবাই জানেন যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ছিল হচ্ছে কি? একমাত্র নিদর্শন পুরাই হজবরল নামগুলো। হ্যাঁ, নামগুলো আসলে হজবরল, আমার নিজের পড়তে গিয়েও অনেক পেন খাওয়া লাগছে। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন তথা বাংলা সাহিত্যের আদি নিদর্শন ছিল হচ্ছে কি? চর্যাপদ। এখন খেয়াল করেন যে চর্যাপদ কিভাবে আবিষ্কৃত হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা বা হচ্ছে রয়্যাল লাইব্রেরি, ইংলিশে বলা হয় রাজগ্রন্থশালা বা রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে, আর বাংলায় ছিল হচ্ছে 1314 সাল, চর্যাপদ আবিষ্কার করেন। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে চর্যাপদ আবিষ্কার করেন কি? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় মানে হচ্ছে তার একটা উপাধি, অনেক জ্ঞানী লোক ছিলেন তো হরপ্রসাদ শাস্ত্রী, তার একটা উপাধি ছিল হচ্ছে মহামহোপাধ্যায়। উনি হচ্ছে চর্যাপদ আবিষ্কার করলেন কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। এখন কোশ্চেন হইতে পারে
যে ভাইয়া চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার নিদর্শন, হঠাৎ করে নেপালে চলে গেল কেমনে? তো এটা হচ্ছে আপনাদের কখনো পরীক্ষাতে আসবে না, জাস্ট একটু নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বুঝে রাখেন। সেটা হচ্ছে যে বাংলা চর্যাপদ রচিত হয় হচ্ছে বেসিক্যালি পাল আমলে, ঠিক আছে? কারণ পালরা ছিল হচ্ছে বৌদ্ধ, পালদেরকে পরাজিত করে হচ্ছে কারা? সেনরা। সেনরা ছিল হচ্ছে আবার হিন্দু। তো ইতিহাস তো সেটাই হচ্ছে সাক্ষ্য দেয় যে এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে হচ্ছে কি করতে পারে না, টলারেট করতে পারে না। তো যখন হচ্ছে সেনরা আসলো, অর্থাৎ হিন্দুরা হচ্ছে বাংলার শাসন দখল করলো, তখন তারা কি করা শুরু করলো? বৌদ্ধদের উপরে অত্যাচার করা শুরু করলো। এবং এর ফলে যা হলো সেটা হচ্ছে যে বৌদ্ধরা কি করবে, যে তারা হচ্ছে বেসিক্যালি পালিয়ে যায়, ঠিক আছে, নেপালে চলে যায়। এরপরে খেয়াল করেন যে নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র, নেপালে কিন্তু আগে রাজতন্ত্র ছিল, ঠিক আছে, নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। এই যে বইটার নাম একটু মনে রাখবেন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে, ঠিক আছে। তার মানে দেখেন যে নেপালের রাজা, যার নাম ছিল হচ্ছে কি রাজেন্দ্রলাল মিত্র, এই রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম কি করলেন? বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করলেন। এবং রাজেন্দ্রলাল মিত্র যে রাজা, উনি কি করলেন? এই যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রীকে হচ্ছে নেপালে আমন্ত্রণ জানালেন, এবং এই রাজা রাজেন্দ্রলাল মিত্রের আমন্ত্রণেই হরপ্রসাদ শাস্ত্রী নেপালে ভ্রমণ করেন। এখন এই যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গেল, তাকে অর্থায়ন করেছিল হচ্ছে একটা প্রতিষ্ঠান যার নাম কলকাতা এশিয়াটিক সোসাইটি। এই ইনফরমেশন পুরোটাই হচ্ছে 3 স্টার, পুরোটাই মনে রাখতে হবে, ঠিক আছে। যে চর্যাপদ আবিষ্কার করেন কে, কোথা থেকে আবিষ্কার হয়, তারপরে এই যে নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র, তার যে বইয়ের নাম, এটা হচ্ছে মনে রাখতে হবে। এরপরে খেয়াল করেন, এই যে হরপ্রসাদ শাস্ত্রী গেলেন নেপালের রাজদরবারে, এখন এইখানে গিয়ে উনি কি করলেন? 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী, বাংলা ছিল হচ্ছে 1323 বঙ্গাব্দ, 4টা বই, চর্যাচর্য বিনিশ্চয়, এটাই হচ্ছে এত এত প্রোডাক্ট ব্যবহার করে কোনো সমাধান, ঠিক আছে। চর্যাপদের কিন্তু অনেকগুলা নাম, এটা হচ্ছে আমি এই যে কিছুক্ষণ পরে আসবো, চর্যাচর্য বিনিশ্চয়, এটা একটা বই, সরহপাদের দোহা আর হচ্ছে কৃষ্ণপাদের দোহা। আচ্ছা, 2টা দোহা, একটা হচ্ছে সরহপাদের দোহা আর একটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা, আর একটা হচ্ছে ডাকার নব, 4টা বই টোটাল, ভালো মতো খেয়াল করেন। একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ, সেকেন্ড হচ্ছে সরহপাদের দোহা, থার্ড কৃষ্ণপাদের দোহা, ফোর্থ হচ্ছে ডাকার নব। এই 4টা বই বা হচ্ছে এই 4টা পুঁথি, এই 4টা পুঁথিকে উনি কি করলেন? একত্র করলেন। একত্র করে এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতেও বিসিএস আসছে, অন্যান্য পরীক্ষাতেও আসছে, 4টা বই 4টা পুঁথিকে একত্রে করে উনি হচ্ছে কি নামে প্রকাশ করলেন? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন, ঠিক আছে। তার মানে হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু হচ্ছে শুধু যে চর্যাপদ নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কার করছেন এরকম না, এর পাশাপাশি তিনি সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার নব, এই 4টা পুঁথি, এই 4টা পুঁথিকে হচ্ছে কি করলেন? একত্রে করে উনি হচ্ছে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। আচ্ছা, খ্রিস্টাব্দ মানে হচ্ছে ইংলিশ সাল, আর হচ্ছে খ্রিস্টপূর্ব মানে হচ্ছে জেসাস ক্রাইস্ট বা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের আগে, ঠিক আছে। আর এরপরে বঙ্গাব্দ হচ্ছে বাংলা সাল, শতক মানে হচ্ছে কি 100 বছর 1 শতক, এগুলো তো বেসিক জিনিস। তো খেয়াল করেন, তাহলে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা, এটার মধ্যে ছিল হচ্ছে 4টা পুঁথি। আর এই যে কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা, এই 2টা রচিত হয় হচ্ছে অপভ্রংশ ভাষায়। অপভ্রংশ ভাষায়, অপভ্রংশ কি? বাংলা ভাষাকে একটা বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ, ঠিক আছে। এরপরে এই যে চর্যাপদের যে বিভিন্ন নামগুলো আছে, সেই নামগুলো হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। দেখেন যে চর্যাপদের অন্যান্য নাম কি কি ছিল? চর্যা গীতিকোষ, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়। এই নামটা একটু খেয়াল করেন, চর্যাচর্য বিনিশ্চয়, ঠিক আছে, চর্যাচর্য বিনিশ্চয়। আর এই যে চর্যাচর্য বিনিশ্চয়, এই নামটা দিছেন হচ্ছে কে? চর্যাচর্য বিনিশ্চয় হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, চর্যাচর্য বিনিশ্চয়। এখন খেয়াল করেন, এই যে চর্যাচর্য বিনিশ্চয়ের কথা বললো, এইটা খুব ইম্পর্টেন্ট, যে চর্যা অর্থ হচ্ছে
যা আচরণীয় অর্থাৎ যা আমাদের করা উচিত, আচার্য। আর চর্যা অর্থ হচ্ছে যা আচরণীয়, আর হচ্ছে আচার্য অর্থ হচ্ছে যা আচরণীয় নয়, চর্যাচর্য। আর বিনিষ্টয় অর্থ হচ্ছে নিশ্চিত রূপে জানা যায়, অর্থাৎ চর্যাচর্য বিনিষ্টয় অর্থ কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। ওকে, তার মানে হচ্ছে এই যে হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চর্যাপদ বলেন নাই, উনি বলছেন কি চর্যাচর্য বিনিশ্চয়। তার মানে হচ্ছে চর্যা মানে হচ্ছে কোনটি আচরণীয়, আর হচ্ছে আচার্য হচ্ছে কোনটি আচরণীয় নয়। এখন এই যে চর্যাপদের যে বিভিন্ন নামগুলা, কে হচ্ছে কি নামে চর্যাপদকে অভিহিত করেছেন, এটা কিন্তু রিটেনে আসে। ঠিক আছে, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিলি এবং রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখেন, হরপ্রসাদ শাস্ত্রীর কথা তো বললাম, উনি এই চর্যাপদের নাম দিয়েছেন কি চর্যাচর্য বিনিশ্চয়। এরপরে মণিদত্ত, এই মণিদত্ত আবার হচ্ছে আমরা যখন লাস্টের দিকে যাব তখন মণিদত্ত আসবে, মণিদত্ত নামটা মনে রেখেন। মণিদত্ত নাম দিয়েছেন হচ্ছে আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যাচয়। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, খাতার মধ্যে নোট করে। হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রী কি নাম দিয়েছেন, মণিদত্ত কি নাম দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে ভাইয়া মণিদত্ত এই নাম কেন দিয়েছেন ব্যাখ্যা করেন, এইগুলোর কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, এরপরে প্রবোধচন্দ্র বাগচি, এই নামটাও আমাদের পরবর্তীতে কাজে লাগবে। উনি কি বললেন, চর্যাশ্চর্য বিনিশ্চয়। বানানটা খেয়াল করবেন, এটা ছিল চর্যাচর্য বিনিশ্চয়, এটা হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী আর প্রবোধচন্দ্র বাগচি, এর মধ্যে কিন্তু হচ্ছে কনফিউশন করা যাবে না। ঠিক আছে, একজন হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, আরেকজন হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। এরপরে সৈয়দ আলিয়া হোসেন নাম দেন হচ্ছে চর্যা গীতিকা। আর এটা সুপার ইম্পর্টেন্ট, এখানে সবগুলাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বুদ্ধিস্ট মিস্টিক সংস। মিস্টিক্স মানে তো বোঝেন যে রহস্যপূর্ণ। ঠিক আছে, বুদ্ধিস্ট মিস্টিক সংস, এই নামে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করেছিলেন চর্যাপদ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চর্যাপদের বিভিন্ন নাম। এরপরে আসেন চর্যাপদের ভাষা সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, চর্যাপদের ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষার নাম দিয়েছেন সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্রিলি প্লাস রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট। সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। এখন সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা কেন বলা হয়, মূলত হচ্ছে দ্ব্যর্থক অর্থাৎ ডাবল মিনিং, তারপরে হচ্ছে রূপকার্থক, অস্পষ্ট। চর্যাপদের ভাষা কিন্তু একেবারে আমাদের কথাবার্তায় যে এখানে আমি যা বলতেছি বা আপনারা যা কমেন্টস করতেছেন একেবারে কি 100% ক্লিয়ার না, 100% ক্লিয়ার। কিন্তু চর্যাপদের যে ভাষা, সেই ভাষা কিন্তু একেবারে 100% ক্লিয়ার ছিল না, আনক্লিয়ার ছিল, অনেক রূপক অর্থ ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা যখন হচ্ছে চর্যাপদের দুই একটা পদ সম্পর্কে একটু পড়বো, তখন হচ্ছে আপনি দেখবেন, যেমন আমি যদি একটা বলি, একটা পদ এরকম, এটা আমি হচ্ছে রিটেনের ইসের মধ্যে অন্তর্ভুক্ত করছি, কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিত্র পৈঠাকাল। এখানে কি করলো, কা আ তরুবর পঞ্চবি ডাল, অর্থাৎ মানুষের যে দেহ, মানুষের দেহকে একটা গাছের 5টা ডালের সাথে হচ্ছে তুলনা করা হয়েছে। এখন আপনার একটা কোশ্চেন আসতেই পারে যে মানুষের দেহকে হচ্ছে গাছের ডালের সাথে তুলনা করছে কেন। এখন তুলনা করছে, সাহিত্যর আসলে বেশি ভিতরে ঢুকতে চেষ্টা করবেন না। সাহিত্য একজন কবি আসলে কি রচনা করেছেন বলা হয় যে সেটা কেবলমাত্র কবিই বুঝেন। ঠিক আছে, যেমন আমি যদি কাজী নজরুল ইসলামের একটা গান বলি, সেটা হচ্ছে কি দোহা এবং ডাকার নব কি নেপাল থেকে উদ্ধার করা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে উদ্ধার করা হয়, চর্যাপদের সাথে এগুলো উদ্ধার করা হয়। যেমন যেটা বলতেছিলাম যে কাজী নজরুলের একটা গান আছে কি, মোর পিয়া হবে এসরানি দেব খোপায় তারার ফুল। এখন এত ফুল থাকতে কবি কি চাইছেন যে তার প্রিয়তমার যে খোপা, তার প্রিয়তমার খোপায় উনি দিবেন হচ্ছে কি তারার ফুল। এখন তারার ফুল দেয়া কি সম্ভব? ধরেন যে কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয়তমাকে পেয়ে গেছে, বাট তার পক্ষে কি প্রিয়তমার খোপায় তারার ফুল দেওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল না। সাহিত্যে অনেক কিছু কল্পনা করে নেওয়া হয়, সো এগুলো আসলে কবির কল্পনায় আসলে অনেক কিছু হচ্ছে কল্পিত হয়। ঠিক আছে, ক্যাপকাটের মধ্যে এত কিছু ইউনিক ইউনিক ফিচার্স বা এত কিছু আমরা করতে পারি, শুধু এটা শিখতে পারছি শুধু আইসিটি বাংলার কারণে। আসলে টিচার তো সবাই হয়, কিন্তু ভালো টিচার তো সবাই হতে পারে। ভালো টিচারের নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকে বা গুণ থাকে, তো সেই গুণটা আমি সৈকত মধ্যে পরিপূর্ণভাবে পেয়েছি। দেখেন চর্যাপদের এই যে মানে পদগুলা, সেগুলো ছিল হচ্ছে দ্ব্যর্থক, ডাবল মিনিং, রূপকার্থক এবং অস্পষ্ট, অর্থাৎ কিছু বোঝা যাইতো, কিছু বোঝা যাইতো না। এই জন্য চর্যাপদকে বলা হয় কি সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা, খানিক আলো খানিক অন্ধকার। ওকে, এরপরে এইখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। চর্যাপদের ভাষা হচ্ছে কি? বঙ্গ কামরূপী। এটা হচ্ছে কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। এবং উল্লেখ্য চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, একজন কোশ্চেন করছেন মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত কি? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ছন্দ। তো এটা নিয়ে আপনাদের সেকেন্ড পার্টে হচ্ছে ক্লাস আছে। তারার ফুল দিয়ে কি বুঝিয়েছিলেন? তারার ফুল দিয়ে বুঝাইছিল আকাশের তারা এনে উনি হচ্ছে একটা মালা গাঁথবে, ঠিক আছে? ওই মালা বা হচ্ছে ওই ফুল হচ্ছে তারাকে উনি ফুল হিসেবে কল্পনা করছে, ঠিক আছে? সেই ফুল দিয়ে তার হচ্ছে প্রিয়তমার যে খোপা, সেই খোপায় হচ্ছে তারার ফুল কবি কাজী নজরুল ইসলাম গুঁজে দিতে চেয়েছিলেন, ঠিক আছে? আমরা অনেক কিছুই তো বলি না, অনেকেই দেখবেন যে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বলে যে আকাশের চাঁদ এনে দিবে, বাট এখন একটা মানুষের পক্ষে কি আকাশের চাঁদ এনে দেওয়া সম্ভব? আকাশের চাঁদ এনে দেওয়া তো সম্ভব না। কবির কল্পনায় অনেক কিছুই হয়, ঠিক আছে? সাহিত্য বাস্তবতা দুইটা হচ্ছে। সাহিত্য হচ্ছে কি? কিছুটা বাস্তবতা, কিছুটা কল্পনার সংমিশ্রণ। সাহিত্যের সবকিছুই কি আসলে বাস্তব? সবকিছু তো বাস্তব না। আচ্ছা, এরপরে দেখেন, এই যে যেটা বলছিলাম যে প্রাচীন যুগের কি ছিল? প্রাচীন যুগের মূল একটা বৈশিষ্ট্য ছিল না যে ধর্মনির্ভরতা ছিল, ঠিক আছে? তো এইখানে হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরুতত্ত্ব কথা। তো চর্যাপদের মূল বিষয়বস্তু কি ছিল? বৌদ্ধ ধর্মের গুরুতত্ত্ব কথা। এই যে, আর এতে প্রাধান্য পেয়েছে হচ্ছে সাধন তত্ত্ব। সাধন তত্ত্ব কি? সাধন তত্ত্ব হচ্ছে আমি কিভাবে সাধনা করলে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারবো, ঠিক আছে? তো চর্যাপদটা ছিল হচ্ছে বেসিক্যালি বৌদ্ধ ধর্মের গুরুতত্ত্ব কথা, আর এতে প্রাধান্য পেয়েছে হচ্ছে সাধন তত্ত্ব, অর্থাৎ আমি কিভাবে সাধনা করলে সৃষ্টিকর্তার নিকটে যেতে পারবো। এই ইনফরমেশনগুলো সুপার ইম্পর্টেন্ট। খুব বেশি আননেসেসারি ইনফরমেশন দেই নাই আসলে। তো চর্যাপদের ভাষা, এই যে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা ছিল বঙ্গকামরূপী। আর চর্যাপদ কি ছন্দে রচিত? এগুলো এমসিকিউ যে বই থেকে সলভ করেন এগুলো অবশ্যই আসবে। আচ্ছা, এরপরে দেখেন মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাপদের অনেকগুলো পদ মূলত গানের সংকলন। এটা কিন্তু প্রায় এমসিকিউতে আসে যে চর্যাপদ হচ্ছে মূলত কিসের সংকলন? চর্যাপদ ছিল হচ্ছে মূলত গানের সংকলন। আর চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্মচর্চা। রচয়িতা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকগণ। আচ্ছা, একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া সহজিয়া সাধক কি? সহজিয়া সাধক হচ্ছে মানে তারা ধর্মটাকে খুব সহজভাবে সাধনা করে সৃষ্টিকর্তার নৈকট্য, মানে বাউল সম্প্রদায় বোঝেন, বা আমাদের দেখবেন যে বাউল সম্প্রদায় আছে, এরা হচ্ছে খুব একটা নামাজ কালামের ধার ধারে না। মানে এরা মনে করে যে গানের মাধ্যমেই বা হচ্ছে কি বলে এইসবের মাধ্যমে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। তো সহজিয়া সাধকগণ ছিলেন হচ্ছে অনেকটা বাউল সম্প্রদায়ের অন্তর্গত, ঠিক আছে? অনেকটা বাউল সম্প্রদায়ের অন্তর্গত, অর্থাৎ ধর্মের যে যত প্রকারের আচার অনুষ্ঠান আছে এইগুলাকে তারা খুব একটা প্রায়োরিটি দিতেন না। তারা আসলে আপনার গান রচনা বা হচ্ছে গান বাজনা এইগুলোর মাধ্যমে কি করতেন? সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায় এই তত্ত্বে হচ্ছে বিশ্বাসী ছিলেন। এই যে এখানে লেখা আছে যে সহজিয়া সম্প্রদায়ের সকলে বৌদ্ধ ধর্মের অনুসারী, আর সহজিয়া সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠতা রয়েছে হচ্ছে বাউল সম্প্রদায়ের। এটা ইম্পর্টেন্ট। সহজিয়া সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠতা আছে হচ্ছে কাদের? বাউল সম্প্রদায়ের। ওকে, তো আমরা যদি আরেকবার একটু এই জিনিসগুলো রিক্যাপ করি, চর্যাপদের ভাষা ছিল হচ্ছে আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা। কিছুটা বোঝা যাইতো, কিছুটা বোঝা যাইতো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী, আর চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ মূল বিষয়বস্তু ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরুতত্ত্ব কথা, আর এতে হচ্ছে প্রায়োরিটি পেয়েছে হচ্ছে কি সাধন তত্ত্ব। চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। রচয়িতা ছিলেন কে? বৌদ্ধ সহজিয়া সাধকগণ, এবং সহজিয়া সাধকদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে বা মিল রয়েছে হচ্ছে কাদের? বাউলদের। এবার আসেন যে চর্যাপদের পদসংখ্যা এবং পদকর্তা কত। এইখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে গ্যাঞ্জাম লাগছে। দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে তার বইয়ের নাম বলছিলাম না, বুদ্ধিস্ট মিস্টিক সংস, এইখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন পদসংখ্যা হচ্ছে 50। ওকে, আর প্রাপ্ত পদ হচ্ছে কত? 46.5টা। 46.5, তার মানে হচ্ছে 50-এর থেকে আপনি যদি হচ্ছে 46.5 বিয়োগ দেন, তার মানে হচ্ছে 3.5টা পাওয়া যায় নাই, অর্থাৎ 3টা একদম পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায় নাই, আরেকটার হচ্ছে অর্ধেক পাওয়া যায় নাই, তার মানে 46.5টা। আর শহীদুল্লাহর মতে পদকর্তা হচ্ছে 23 জন। এটা ভালো মতন বুঝতে চেষ্টা করবেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থে উনি বললেন যে পদসংখ্যা হচ্ছে 50টা, আর এর মধ্যে পাওয়া গিয়েছে 46.5টা, আর পদকর্তার সংখ্যা ছিলেন হচ্ছে 23 জন।
এই পিডিএফ পড়লে কি হবে নাকি অন্য কোনো বই পড়া লাগবে? এই পিডিএফ থেকে আপনি ইনফরমেশনগুলো পড়তে পারেন, বাট এমসিকিউ তো হচ্ছে আপনার যে কোনো বইয়ের থেকে সলভ অবশ্যই করতে হবে, আপনার তো গাইড বই একটা লাগবেই। এখন এইখানে এসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে দ্বিমত পোষণ করলেন সুকুমার সেন। তো সুকুমার সেনের আবার একটা বই, এই যে কিছুক্ষণ আগে আমরা বইগুলোর লিস্ট দেখলাম, বাংলা সাহিত্যের ইতিহাস। তো সুকুমার সেন বললেন যে পদ সংখ্যা হচ্ছে 51টা। এই যে শহীদুল্লাহ থেকে একটা হচ্ছে বেড়ে গেছে। পদ কি? পদ হচ্ছে ধরেন যে একটা কবিতা বা গান, ঠিক আছে, পদ হচ্ছে একটা কবিতা বা গান। আর সুকুমার সেনের মতে পদকর্তাও হচ্ছে 24 জন। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া যদি 50 আর 51 আসে তাহলে হচ্ছে কোনটা আনসার করব? 50 আর 51 আসলে 51 আনসার করবেন, 51। আর যদি 23 আর 24 এর কনফিউশন থাকে তখন হচ্ছে 24, ঠিক আছে। নর্মালি 50 থাকলে 51 থাকে না, বাট যদি 50 আর 51 দুইটাই থাকে তখন হচ্ছে আনসার হবে 51। সুকুমার সেনের মত কি হচ্ছে, মতের সাথে অন্যান্য যে ভাষাবিদ তারা হচ্ছে ম্যাক্সিমাম কি করছেন, একমত পোষণ করছেন। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনার সব কিছুতেই হচ্ছে দ্বিমত ছিল, ঠিক আছে। আর এরপরে দেখেন পদকর্তা শহীদুল্লাহর মতে ছিল হচ্ছে 23 জন, বাট সুকুমার সেনের মতে ছিল 24 জন। এখন যদি একদম স্পেসিফিক নাম মেনশন করে দেয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা কতটি, 50, 51, 52, 53, তখন কিন্তু অবশ্যই আপনাকে 50 আনসার করতে হবে। বাট যদি নাম মেনশন না করে দেয়, তখন যদি 50, 51 দুইটাই থাকে তখন আপনি 51 আনসার করবেন। এরপরে পদকর্তার ক্ষেত্রেও সেম, যদি হচ্ছে আপনার বলে কি বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম মেনশন করে দেয়, তখন যদি 23, 24, 25, 26 এরকম অপশন থাকে আপনাকে অবশ্যই 23 দাগ দিতে হবে। আর যদি নাম মেনশন না করে, তখন যদি 23ও থাকে 24ও থাকে তখন কি করবেন, 24 আনসার করবেন। এখন একটু খেয়াল করেন, এই যে চর্যাপদের আবিষ্কৃত পদের সংখ্যা 46.5, 46.5 তো একটা হিসাব দেখাইলাম। এখন এইখানে আবার 46.5 যে হিসাব করা হয়েছে, এইখানে আবার শহীদুল্লাহর মতকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে 23 নং যে পদ ভুসুকুপা রচিত, এটা হচ্ছে খণ্ডিত আকারে পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নম্বর পদটি পাওয়া যায় হচ্ছে খণ্ডিত আকারে, অর্ধেক। এই যে 6 লাইন পাওয়া গেছে আর বাকি 4 লাইন পাওয়া যায়নি। যে একজন বললেন না যে পদ মানে কি, পদ হচ্ছে কবিতার মানে চরণ, ঠিক আছে, কবিতার চরণ বা হচ্ছে পংক্তি। তার মানে এই যে 10 লাইনের একটা কবিতা, তার মধ্যে 6 লাইন পাওয়া গেছে, বাকি 4 লাইন পাওয়া যায় নাই, তার মানে 0.5 পাওয়া গেছে। এটা হচ্ছে 23 নং। 23 নংটা খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে। এরপর দেখেন যে কোন তিনটা একদমই পাওয়া যায় নাই। 24 নং, 24 নং রচনা করেছেন কাহনপা। এগুলো মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, যে চর্যাপদের কোনগুলা ঠিক মতো পাওয়া যায় নাই। এরপরে হচ্ছে 25 নং তন্ত্রিপা, তন্ত্রিপা রচিত যেটা, এটাও পাওয়া যায় নাই। 48 নং হচ্ছে কুক্কুরিপা রচিত, এই পদগুলো পাওয়া যায় না। এখানে কুকুরিপা, আবার কিছু কিছু বইয়ে দেখবেন যে 2টা কুক্কুরিপা, নামে কি আসে যায়, একটা হলেই হচ্ছে, ঠিক আছে। তো এদের পদগুলো পাওয়া যায় নাই। তাহলে এখানে যদি আমি আরেকবার একটু হচ্ছে রিক্যাপ করি, পদ সংখ্যা ছিল হচ্ছে কত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50, সুকুমার সেনের মতে 51, পদকর্তা শহীদুল্লাহর মতে 23, সুকুমার সেনের মতে 24, ঠিক আছে। আর হচ্ছে প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে 46.5, আর খণ্ডিত আকারে পাওয়া যায় হচ্ছে 23 নম্বরটি ভুসুকুপা রচিত, আর একদমই পাওয়া যায় নাই হচ্ছে কোনগুলা, 24 নং কাহনপা রচিত, 25 নং তন্ত্রিপা রচিত, 48 নং কুক্কুরিপা রচিত। এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে কে কয়টা রচনা করছে এইগুলো একটু ইম্পর্টেন্ট। দেখেন এই যে কাহনপা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সবচাইতে বেশি পদ কে রচনা করেন? কাহনপা। কাহনপা রচনা করেন হচ্ছে 13টা, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ভুসুকুপা, এটাও ইম্পর্টেন্ট। ভুসুকুপা হচ্ছে 8টি পদ রচনা করেন, ঠিক আছে, 8টি পদ রচনা করেন। আচ্ছা, একটা জিনিস আসতে পারে না যে ভাইয়া প্রত্যেকটা নামের শেষে পা পা পা, এই পা কি? পা হচ্ছে একটা সম্মানসূচক পদ। মহিলা পদকর্তা ছিল, ভাই আসবো, আমাকে কাইন্ডলি হচ্ছে একটু বলতে দেন। আপনি যদি হচ্ছে এত কমেন্টস করতে থাকেন তখন তো হচ্ছে বাকিরা মানে বিরক্ত হবে। কারণ আমি যদি আপনার কমেন্টস সব রিপ্লাই দিতে চাই তখন আমি আগাইতে পারবো না, যে আসবো, সব কিছুই আসবো। আমি আমার পিডিএফে সব কিছু ইনক্লুড করেছি। এরপরে আসেন সরহপা। পা ছিল হচ্ছে এই যে পা, পা হচ্ছে একটা সম্মানসূচক উপাধি, হ্যাঁ, সরহপা। সরহপা হচ্ছে 4টি পদ রচনা করেন। এই যে কুক্কুরিপা, কুক্কুরিপা হচ্ছে 3টি পদ রচনা করেন। এই যে যিনি বললেন না যে মহিলা পদকর্তা ছিল কিনা, এই কুক্কুরিপাকেই হচ্ছে মহিলা পদকর্তা হিসেবে ধারণা করা হয়। এখন এইখানে কিন্তু ঝামেলা আছে, কুক্কুরিপা আসলে মহিলা ছিল নাকি মহিলা ছিল না? যখন কুক্কুরিপা চর্যাপদ রচনা করেছেন, হ্যাঁ, কাহনপার উচ্চারণ কি ঠিক আছে মানে বুঝি নাই।
আচ্ছা, এই কুক্কুরিপা যখন হচ্ছে চর্যাপদ রচনা করেন তখন তো আপনার এই হরপ্রসাদ শাস্ত্রী বা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যাদের কথাই বলি না কেন, এরা কেউ তো জীবিত ছিল না, ঠিক আছে? আবার এরা যখন হচ্ছে চর্যাপদ আবিষ্কার করলেন বা চর্যাপদ নিয়ে গবেষণা শুরু করলেন তখন তো আবার কুক্কুরিপাও জীবিত না। কিন্তু কুক্কুরিপার যে পদগুলা পাওয়া যায়, যে কুক্কুরিপার হচ্ছে 3টা পদ পাওয়া গেছে, হ্যাঁ, এই পদগুলা অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে মনে হয়েছে যে কুক্কুরিপা নারী হইলেও হইতে পারেন। আবারও বলি, কুক্কুরিপা নারী হইলেও হইতে পারেন। কুক্কুরিপা যে আসলেই নারী ছিল নাকি পুরুষ ছিল এই ব্যাপারে কিন্তু 100% একেবারে মানে শতভাগ নির্ভরযোগ্য বা শতভাগ বিশ্বাসযোগ্য কোনো মানে কি বলে সোর্স নাই। ধারণা করা হয় তার পদের যে নেচার, তার পদের নেচার দেখে ধারণা করা হয় যে কুক্কুরিপা নারী পদকর্তা ছিলেন। এরপরে লুইপা, সবরপা, শান্তিপা প্রত্যেকে 2টি করে রচনা করেন। এগুলো দরকার নেই, যে যেইগুলা হচ্ছে মার্ক করছি বা পিছনে দাগ দিছি রেড কালার দিয়ে, এগুলো আসতে পারে যে কাহনপা কয়টি পদ রচনা করেন, ভুসুকুপা কয়টি পদ রচনা করেন, সরহপা, কুকুরিপা কয়টি পদ রচনা করেন। এরপরে খেয়াল করেন এই লুইপা, সবরপা, শান্তিপা এদের হচ্ছে প্রত্যেকের কি আছে 2টি করে পদ আছে, ঠিক আছে? এরপরে আরেকজন কবি, ওই যে যারা নিয়ে ঝামেলা লাগছে যে 23 নাকি 24, তার নাম হচ্ছে লারি ডুম্বিপা, লারি ডুম্বিপা, ঠিক আছে? এই হ্যাঁ, কাহনপা নিয়ে কি ঝামেলা হয়েছে ভাই, বুঝলাম না তো। আচ্ছা ঠিক আছে, আমার উচ্চারণ যদি ভুল হয় আপনি হচ্ছে সঠিকটা উচ্চারণ করেন, সমস্যা নেই। লারি ডুম্বিপা, তো লারি ডুম্বিপার হচ্ছে একটি পদের উল্লেখ আছে তবে পদটি নেই। এই যে এই লারি ডুম্বিপাকে নিয়েই 23 না 24 সেই কনফিউশন। আবার লারি ডুম্বিপার রচিত পদ এটা পাওয়া গেছে কি যায় নাই সেটা নিয়ে হচ্ছে 50 আর 51 কনফিউশন। তার মানে যত ঝামেলা সুকুমার আর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সেটা হচ্ছে লারি ডুম্বিপাকে নিয়ে, ঠিক আছে? তো এটা যদি কোশ্চেন আসে যে চর্যাপদের কি বলে যে কার পদের উল্লেখ আছে তবে পদটি পাওয়া যায়নি, তো সেটা হবে হচ্ছে লারি ডুম্বিপা। ওকে, এই যে লারি ডুম্বিপা নামে একজন পদকর্তার নাম পাওয়া গেলেও পদ পাওয়া যায়নি। আর আরো কিছু পদকর্তা ছিলেন, তারা প্রত্যেকে হচ্ছে কি করেন একটি করে পদ রচনা করেন। যেহেতু আমাদের আলোচনার জন্য বিভিন্ন বইয়ে দেখবেন যে যারা একটা একটা করে পদ রচনা করছে তাদের নামও হচ্ছে ইনক্লুড করছে, আমাদের মানে প্রিলির জন্য এগুলো জানার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আসেন যে চর্যাপদের আদি কবিকে। চর্যাপদের প্রথম পদটি যে কা আ তরুবর পঞ্চবিডাল, যেটা বলছিলাম যে মানুষের দেহকে কি করছে গাছের 5টা ডালের সাথে তুলনা করছে। চর্যাপদের যে প্রথম পদ সেটা রচয়িতা হচ্ছেন কে, লুইপা, লুইপা, ঠিক আছে? আচ্ছা ওকে, যারা বলছেন যে আপনি আপনার মতো ক্লাস কন্টিনিউ করেন রিপ্লাই দিয়েন না, আমি এক্স্যাক্টলি এখন তাই করব ভাই। ওকে, এরপরে দেখেন তিনি সংস্কৃততে অভিসময় বিভঙ্গ নামে একটি, এই যে অভিসময় বিভঙ্গ নামে একটি গ্রন্থ রচনা করেন। দরকার নাই এটা, জাস্ট হচ্ছে আপনি মনে রাখেন যে চর্যাপদের আদি কবি বা হচ্ছে প্রথম পদকর্তাকে লুইপা, ঠিক আছে? চর্যাপদের প্রথম পদকর্তা হচ্ছেন লুইপা, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন এইখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে প্রথম পদকর্তা বা প্রাচীনতম চর্যাকার, দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু লুইপা না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রথম পদকর্তা বা হচ্ছে প্রাচীনতম চর্যাকার হচ্ছে সবরপা। এখন কোশ্চেন হচ্ছে যে এইখানে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে মতামত, সে মতামতটাকে কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। কারণ এই যে লুইপা, যাকে সবাই ধরে নেয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যতীত সবাই বলছে যে লুইপা হচ্ছে প্রথম পদকর্তা। লুইপা বিশ্বাস করতেন যে পৃথিবীতে কোনো কিছু গুরু ছাড়া হয় না, অর্থাৎ গুরুবিদ্যা ছাড়া কোনো বিদ্যা অর্জিত হয় না। এখন ওইখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধারণা করলেন যে যেহেতু লুইপা নিজেই বলতেছেন যে আসলে গুরুবিদ্যা ছাড়া কোনো কিছু হয় না, গুরু ছাড়া কোনো কিছু হয় না, তাহলে ডেফিনেটলি লুইপারও একজন গুরু ছিল। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে লুইপার গুরু ছিলেন হচ্ছে কি সবরপা। এই সবরপাকেই হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের প্রাচীনতম পদকর্তা হিসেবে উল্লেখ করেন। আর শেষ পদকর্তা কে ছিলেন, সরহপা। এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে প্রাচীনতম পদকর্তাকে, শেষ পদকর্তাকে। এখন যদি কোশ্চেন হচ্ছে ভাইয়া কোশ্চেনে যদি লুইপা সবরপা দুইটাই থাকে তখন আপনি ডেফিনেটলি লুইপা আনসার করবেন। বাট যদি বলা হয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কে, তখন কিন্তু লুইপা আনসার করলে হবে না, তখন আনসার হবে কি, তখন আনসার হবে হচ্ছে সবরপা,
ঠিক আছে। আর যেহেতু চর্যাপদটা বেসিক্যালি আবিষ্কার করছেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, উনিও বলছেন যে চর্যাপদের প্রথম পদকর্তা ছিলেন হচ্ছে লুইপা। এরপরে দেখেন যে আধুনিকতম পদকর্তাকে। এখন এইখানে এসেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কনফিউজড, ঠিক আছে। এখানে এসেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি কনফিউজড। উনি কি বললেন যে তার মতে আধুনিকতম পদকর্তা হচ্ছে সরহপা। তার মানে যে সরহপার ব্যাপারে উনি কিন্তু একমত পোষণ করছেন, আবার বলছেন অথবা ভুসুকুপা। তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সরহপাও হইতে পারে, ভুসুকুপাও হইতে পারে আধুনিকতম পদকর্তা বা শেষ পদকর্তা, ঠিক আছে। তো এখন যদি কোশ্চেন আসে যে ভাইয়া চর্যাপদের শেষ পদকর্তাকে, ডেফিনেটলি সরহপা, যেহেতু সরহপা হচ্ছে একদম কি সবার মধ্যে কমন। কিন্তু যদি আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কে, তখন সরহপা অথবা ভুসুকুপা, যদি অপশনে এটা থাকে তখন হচ্ছে আপনাকে এটাই রাখ দিতে হবে। এরপরে আসেন প্রথম বাঙালি পদকর্তা। এটাতে কিন্তু হচ্ছে আপনারা অনেকেই মানে কি বলে ঝামেলা করবেন। প্রথম বাঙালি পদকর্তা দেখবেন যে কিছুক্ষণ পরে আমি যখন পড়াবো যে বাঙালি কবি ছিলেন ভুসুকুপা, ঠিক আছে। তার মানে আপনারা সবাই বলবেন যে প্রথম বাঙালি পদকর্তা হচ্ছে ভুসুকুপা। ভুসুকুপা নিজেকে নিজে বাঙালি বলে দাবি করছেন, কথা বুঝতে চেষ্টা করবেন। কিন্তু লুইপা পরবর্তীতে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় ভাষাবিদদের লুইপা নিজেও বাঙালি ছিলেন। এখন ভুসুকুপা আগে আসছে নাকি লুইপা আগে আসছে? আদি কবি তো হচ্ছে লুইপা, তার মানে লুইপা নিজেও হচ্ছে বাঙালি। যেহেতু লুইপা বাঙালি ছিলেন সেহেতু প্রথম বাঙালি পদকর্তা হবেন হচ্ছে লুইপাই, যে লুইপা প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন। যদি আসে চর্যাপদের প্রথম বাঙালি পদকর্তা কে, অপশন আছে লুইপা, অপশন আছে হচ্ছে আপনার ভুসুকুপা। আপনি দাগ দিয়ে দিলেন ভুসুকুপা, হবে না। প্রথম বাঙালি পদকর্তা লুইপা, আর নিজেকে নিজে বাঙালি বলে দাবি করছেন ভুসুকুপা, কিন্তু ভুসুকুপার আগে আসছে কিন্তু লুইপা, ঠিক আছে। অগ্রদূতে সবরপা দেয়া, ভাই এই যে আসতেছি তো, এই যে পরের লাইনেই তো লিখছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা এবং ভুসুকুপা। এই যে বাঙালি পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা এবং ভুসুকুপা। এখন এইখানে না একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, উনি জ্ঞান তাপস কবি, জ্ঞানী মানুষ, বাট চর্যাপদের যতগুলা ক্ষেত্রে উনি মতামত দিছেন, ওনার মতামতের সাথে কেন যেন মানে ম্যাক্সিমাম ভাষাবিদগণ একমত পোষণ করেন নাই, ঠিক আছে। উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মানে তার যে মতামতগুলা, উনি নিজে নিজে অনেক কিছু কনফিউজ ছিলেন। দেখেন যে এখানেও বলছেন যে বাঙালি কবি সবরপা আর হচ্ছে ভুসুকুপা। এখন ভুসুকুপা ডেফিনেটলি বাঙালি। ভুসুকুপা কেন বাঙালি? উনার যে একটা পদ, উনি নিজের পদের মধ্যে নিজেই নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, আজি ভুসুকু বাঙালি বলে, ঠিক আছে, এরকম একটা পদ আছে। ভুসুকুপা নিজেই নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। এখন লুইপা কিন্তু নিজের বাঙালি বলে দাবি করে নাই, বাট গবেষণাতে দেখা যায় যে লুইপা নিজেও বাঙালি ছিলেন, ঠিক আছে। তো যদি আসে যে প্রথম বাঙালি পদকর্তাকে, তখন অবশ্যই আপনাকে লুইপা আনসার করতে হবে। এরপরে খেয়াল করেন, এই যে ভুসুকুপার কথা আসতেছি, বাঙালির কথা যেহেতু আসছি, এই যে ভুসুকুপা চর্যাপদের 50টা পদের কথা বলছি না, বা 51টা, এই যে 49 নং পদে, 49 নং পদে গিয়ে কি করলেন, ভুসুকুপা নিজেই নিজেকে বাঙালি বলে পরিচয় দিলেন। আর ভুসুকুপার একটা বিখ্যাত পংক্তি আছে, এটা আমি পরেও ইনক্লুড করছি, অপনা মাংসে হরিণা বৈরী, 6 নম্বর পদ, চর্যাপদে 6 নম্বর পদ। অপনা মাংসে হরিণা বৈরী মানে হচ্ছে হরিণের যে নিজের মাংস, হরিণের নিজের মাংসই হচ্ছে নিজের জন্য বৈরিতার কারণ। হরিণের নিজের মাংসই হচ্ছে কি নিজের জন্য বৈরিতার কারণ। অপনা মাংসে হরিণা বৈরী। আচ্ছা, এরপরে যে নারী পদকর্তার কথা, এটা আগেও বলে আসছি, কুক্কুরিপা, ঠিক আছে। চর্যাপদের নারী পদকর্তা, ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন আসেন যে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে। চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয় হচ্ছে এই যে 28 আর হচ্ছে 50 নং পদ রচনা করেছেন সবরপা। সবরপাকে বলা হয় হচ্ছে চর্যাপদের শ্রেষ্ঠ কবি। এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে সবরপা। আচ্ছা, এরপরে আসেন চর্যাপদের যে বিভিন্ন পদগুলো আছে, যেমন এই যে কা আ তরুবর পঞ্চবিডাল, ঠিক আছে, কা আ তরুবর পঞ্চবিডাল। এখন কা আ তরুবর পঞ্চবিডাল, আপনারা যদি আমি এই জিনিসটা বলি, আপনি কিছু বুঝবেন, আপনি কিছু বুঝবেন না, আমিও কিছু বুঝবো না। তো চর্যাপদের এই যে পদগুলা, এই পদগুলাকে টিকা আকারে ব্যাখ্যা করেছিলেন একজন লোক, যার নাম হচ্ছে পণ্ডিত মুনি দত্ত। তো
তো পণ্ডিত মণি দত্ত কি করলেন, এটা সুপার ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে চর্যাপদের পদগুলোকে টিকা আকারে কে ব্যাখ্যা করেন, পণ্ডিত মণি দত্ত। ঠিক আছে, তো পণ্ডিত মণি দত্ত কি করলেন, চর্যাপদের যে পদগুলো সেগুলোরে টিকা আকারে ব্যাখ্যা করেন। তো উনি কি করছেন, 11 নম্বর পদের কোনো ব্যাখ্যা দেন নাই। ইম্পর্টেন্ট ইনফরমেশন আসতে অনেকবার আসে যে চর্যাপদের টিকাকারকে, উত্তর হচ্ছে মণি দত্ত, তিনি কোন পদের কোনো ব্যাখ্যা দেন নাই, 11 নম্বর পদ। এরপরে এই ইনফরমেশন দুইটা আপনাদের প্রিলি এবং রিটেন খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। দেখেন আমি কিন্তু অনেক কিছু হচ্ছে মানে কি বলে হাবিজাবি ইনফরমেশন বাদ দিছি, ঠিক আছে, যাতে আপনাদের আসলে পড়াশোনার প্রেশার না হয়। এইগুলা একটু পড়েন। এখন আমার পক্ষে তো আর মানে স্লাইডের মধ্যে বা হচ্ছে পিডিএফ এর মধ্যে ধরে ধরে এমসিকিউ দেয়। এত প্রোডাক্ট ব্যবহার করে কোনো সমাধান পাচ্ছেন না? ব্যবহার করুন ন্যাচারালস বাই রাখি ন্যাচারাল হেয়ার অয়েল, যা চুল সমস্যার সমাধানে প্রমাণিত প্রাকৃতিক সমাধান। সম্ভব না। এগুলা 2-3 বার রিডিং পড়েন। 2-3 বার রিডিং পড়তে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 1 ঘন্টা। এরপরে হচ্ছে যে কোনো বইয়ের থেকে মানে এমসিকিউ সলভ করেন। আমি চেষ্টা করব গুছায় দিতে, হ্যাঁ। এরপরে হচ্ছে আমি তো আর আপনার পড়াটা আমি পড়ে যেতে পারবো না। আপনার বাসায় যেমন হচ্ছে আপনাদের মানে কি বলবো, আপনারা হচ্ছে বিসিএস পরীক্ষা দিবেন, সবচাইতে মানে বেস্ট চাকরির পরীক্ষা। আপনাদের সেই রকম ধৈর্য থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, ঠিক আছে। এবং আপনাদের আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে পরমত সহিষ্ণুতা। আরেকজনের মতকে হচ্ছে কি বলে মানে আরেকজনের মতের প্রতি হচ্ছে একটু সহিষ্ণুতা দেখাইতে হবে। এই মানে প্রফেসর আমি বলছি তার মানে কিন্তু এই না যে আপনাকে হচ্ছে মানে কি বলে একদম তীব্র প্রতিবাদ জানাইতে হবে যে কেন হচ্ছে প্রফেসর বলছেন, অগ্রদূত কেন বলেন নাই। ভাই কোনো বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রফেসরসের রাইটারকে তারাও চিনি না, অগ্রদূতের রাইটারকে কাউরেই চিনি না। আমার কাছে কম্পারেটিভলি পার্সোনালি মনে হয়েছে বইটা ভালো। এখন আপনি আরেকজনকে জিজ্ঞেস করলে সে হয়তো অগ্রদূত রেফার করবে। আই জাস্ট মানে এক্সপ্রেস মাই পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। সো এই আর কি। কারণ আপনারা এখন যদি হচ্ছে সিভিল সার্ভিসে আসতে চান, আপনাদের কাছ থেকে কিন্তু হচ্ছে যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন সবাই কিন্তু অনেক ম্যাচিউর্ড আচরণ প্রত্যাশা করে, হ্যাঁ, ম্যাচিউর্ড আচরণ প্রত্যাশা করে। এরপরে দেখেন প্রবাদ হচ্ছে কি, এই যে একটা অপনা মাংসে হরিণা বৈরী, যেটা হচ্ছে বললাম যে ভুসুকুপা রচিত, এটা হচ্ছে 6 নং পদ, অর্থাৎ হরিণের নিজ মাংসই তার জন্য বৈরিতার কারণ। হ্যাঁ, হরিণের নিজের মাংসই হচ্ছে কি তার জন্য বৈরিতার কারণ। এরপরে আরেকটা আছে দেখেন, দুহিল দুধু কি ব্যান্টে সামায়। ধরেন যে গরুর দুধ একবার যদি হচ্ছে দহন করা হয়, সেটাকে আর পুনরায় বাটে প্রবেশ করানো সম্ভব? পুনরায় কিন্তু আর বাটে প্রবেশ করানো সম্ভব না। দুহিল দুধু কি ব্যান্টে সামায়, অর্থাৎ দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় কিনা, অর্থাৎ অসম্ভব, কোনো কিছু অসম্ভব। দুহিল দুধু কি ব্যান্টে সামায়, যেই দুধ একবার দহন করা হয়েছে সেইটা আর হচ্ছে কি করা যায় না, বাটের ভিতরে প্রবেশ করা যায় না। তো এটা হচ্ছে 33 নং পদে বলা আছে, এবং এটা হচ্ছে রচনা করেছেন কে, ঢ্যানডন পা, ঠিক আছে, ঢ্যানডন পা। এরপরে এই প্রবাদ দুইটা হচ্ছে আপনাদের একটু খাতার মধ্যে নোট করে রাখবেন। এগুলো হচ্ছে যখন আপনারা রিটেনে লিখবেন তখন এগুলো যদি আপনারা একটু ইউজ করেন তখন হচ্ছে কিন্তু নাম্বার অনেক বাড়বে, ঠিক আছে। এবং এই কোটেশনগুলো যখন জানি না রিটেনের সময় তো আর আপনাদের সাথে দেখা হবে না, এই প্রবাদগুলো যখন হচ্ছে আপনারা রিটেন খাতায় লিখবেন তখন অবশ্যই নীলকালি দিয়ে লিখবেন। রিটেন যখনই দিবেন কোনো হচ্ছে মানে কি বলে কোনো কিছুর মধ্যে যদি হচ্ছে কবিতার চরণ দিতে চান বা কারো কোটেশন দিতে চান, ধরেন যে আপনি বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করতেছেন, তখন সেখানে কৃষি মন্ত্রীর একটা কোটেশন যদি দেন অবশ্যই হচ্ছে নীলকালি দিয়ে দিবেন। পরীক্ষার খাতায়, রিটেন পরীক্ষার খাতায় নীলকালির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসেন 1926 সালে এই যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওডিবিএল, যে বইয়ের কথা বলছিলাম, ওডিবিএল এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলছিলেন যে চর্যাপদের ভাষা হচ্ছে কি বঙ্গকামরূপী, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ওডিবিএল যে বই রয়েছে সেই বইয়ে উনি একদম চর্যাপদের ভাষাতাত্ত্বিক যে বিভিন্ন বৈশিষ্ট্য, চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন এবং প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। এটা কিন্তু প্রিলির জন্য এবং রিটেনের জন্য সুপার ইম্পর্টেন্ট ইনফরমেশন। চর্যাপদের ভাষা বাংলা প্রমাণ করেন কে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বা চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন কে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বইটির নাম কি ছিল? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওডিবিএল। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, চর্যাপদে কিন্তু 5টা ভাষার মিশ্রণ রয়েছে। একটা হচ্ছে বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, উড়িয়া, ঠিক আছে। তো এই যে হচ্ছে অন্যান্য যে ভাষাগুলোর কথা বললাম, এই ভাষারও আবার কি ভাষাতত্ত্ববিদ আছে না,
এই ভাষার ভাষাতত্ত্ববিদরাও কি করছে, চর্যাপদকে নিজেদের ভাষায় রচিত বলে দাবি করছে। কেউ বলছে যে না, চর্যাপদ বাংলায় না, চর্যাপদ হচ্ছে হিন্দিতে রচিত, কেউ বলছে মৈথিলিতে রচিত, কেউ বলছে অসমীয়াতে রচিত, কেউ বলছে উড়িয়াতে রচিত। ঠিক আছে, এই যে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কমেন্টস, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করছেন, তার যুক্তি তর্ক সবগুলা দিয়ে, এখন মিশ্রণ তো থাকতেই পারে, বাংলা ভাষাতেও কি হিন্দি ভাষার অনেক শব্দ আছে না, ইংরেজি ভাষার অনেক শব্দ আছে না, ডেফিনেটলি আছে। ঠিক আছে, যেমন চেয়ার, টেবিল, এগুলো তো আলটিমেটলি বাংলা ভাষার শব্দ না, কিন্তু এইগুলো আমরা ব্যবহার করতে করতে আত্মীকরণ করে ফেলছি। হ্যাঁ, তো এখন এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম প্রমাণ করলেন কি, যে না, চর্যাপদ হচ্ছে অন্য কোনো ভাষায় না, চর্যাপদ হচ্ছে বাংলা ভাষায় রচিত। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার দেখেন, এটাও ইম্পর্টেন্ট, যে চর্যাপদের ধর্মমত, অর্থাৎ চর্যাপদ যে হচ্ছে বৌদ্ধদের সাধন সঙ্গীত, এই কথাটা প্রথম বলেন হচ্ছে 1927 খ্রিস্টাব্দে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার যে বিখ্যাত বই বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থে। ঠিক আছে, এই তার মানে যদি আসে যে চর্যাপদের ভাষাতত্ত্ব কে আলোচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর ধর্মমত সম্পর্কে কে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা ইনফরমেশন দেখেন, যে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ নামে চর্যাপদের ইংরেজি অনুবাদ, চর্যাপদের ইংরেজি অনুবাদ করেছিলেন হচ্ছে হাসনা জসিমউদ্দিন মওদুদ, হাসনা মওদুদ নামে উনি পরিচিত। আচ্ছা, আরেকটা ইনফরমেশন একটু মনে রাখবেন, যে তিব্বতী ভাষায় অনুবাদ, তিব্বতী, এটা আমি মোস্ট প্রবাবলি লিখি নাই, চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন হচ্ছে কে, প্রবোধচন্দ্র বাগচি। এই ইনফরমেশনটা একটু কাইন্ডলি খাতার মধ্যে লিখে নেন, প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি যে ভদ্রলোক, উনি হচ্ছে কি করেন, চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করেন। আচ্ছা, এই যে এতক্ষণ হরপ্রসাদ শাস্ত্রীর এত কথা শুনলাম, যে হরপ্রসাদ শাস্ত্রী অ্যাকচুয়ালি কে ছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে একটু টিকা আকারে লিখেন, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং প্রির জন্য ইম্পর্টেন্ট। দেখেন কি ছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, এরপরে তিনি 1898 সালে কলকাতা এশিয়াটিক সোসাইটি থেকে মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন এবং 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডিলিট, ডক্টর অফ লিটারেচার উপাধি লাভ করেন। তার মানে এই হরপ্রসাদ শাস্ত্রী রিলেটেড যে ইনফরমেশনগুলো, এগুলো হচ্ছে আপনার জানতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং হচ্ছে সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, আর কলকাতা এশিয়াটিক সোসাইটি থেকে মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন 1898 সালে, আর ডিইউ বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার উপাধি লাভ করেন 1927 সালে। তো প্রিলিমিনারির যে আলোচনা, এগুলো হচ্ছে মোর দেন এনাফ, এর বাইরে আপনাদের হচ্ছে আর কিছুই পড়ার দরকার নাই প্রিলি থেকে। এরপর কোশ্চেন হচ্ছে এগুলা পড়ার পরে আপনারা হচ্ছে এমসিকিউ সলভ করবেন। রিটেন নিয়ে এখন আমি আপনাদেরকে রিটেন আসলে এই কোশ্চেন মুখস্থ করে ফেলবো কিনা না, জাস্ট রিটেনে যে কোশ্চেনগুলো আমি হচ্ছে ইনক্লুড করছি, এক দুইবার একটু রিডিং পড়েন, মিনিমাম একটা আইডিয়া নিয়ে রাখেন যে চর্যাপদ থেকে রিটেনে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা জাস্ট একটু কোশ্চেনগুলো গো থ্রু করি। যেমন দেখেন, যে আসলো চর্যাপদের পরিচয় প্রদান করুন, তো যা আলোচনা করছি আপনার পক্ষে কি এইটা থেকে চর্যাপদের পরিচয় প্রদান করা সম্ভব না? সম্ভব, একবার জাস্ট রিডিং করবেন। এরপরে চর্যাপদের বিষয়বস্তু বা ধর্মতত্ত্ব সম্পর্কে লিখেন, এই যে বৌদ্ধদের হচ্ছে ধর্মীয় গান, তারপর হচ্ছে সহজিয়া সম্প্রদায়, এই টার্মগুলো থাকলেই হবে। সহজিয়া মানে সহজকরণ। এটা একটু দেখেন, যে চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর বর্ণনা দাও। তো চর্যাপদের চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর যে পরিচয়, চর্যাপদে অ্যাকচুয়ালি মানে সমাজের যে সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, এতে কি কি ছিলেন, উঁচু শ্রেণীর মানুষ যেমন ছিলেন, যেমন যে ব্রাহ্মণ, তারপর হচ্ছে মন্ত্রী, তেমনি বিভিন্ন নিচু পেশার লোকজন ছিলেন, যে মাঝি, তারপর হচ্ছে পতিতা বা বেশ্যা। ওই আমলে কিন্তু হচ্ছে পতিতাবৃত্তি বৈধ ছিল। দেন হচ্ছে শিকারী, অনেকে শিকার করে জীবিকা আরোহণ করতেন। তারপর হচ্ছে নেয়ে, অনেকে হচ্ছে মানে নৌকা চালাইতেন। এছাড়া হচ্ছে চর্যাপদের ডোমিনিয়ন নগরে তাঁত এবং হচ্ছে চেঙ্গারি বিক্রি করে জীবিকা নির্বাহের কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ কি কি পেশার লোকের কথা চর্যাপদে বলা হয়েছে। হ্যাঁ, চর্যাপদে ওই আমলে যে লোকজন ম্যাক্সিমামই কি ছিলেন, দরিদ্র ছিলেন। এরপরে যে চর্যাপদের আবিষ্কারের প্রেক্ষাপট লিখুন, এগুলো তো হচ্ছে আমরা আমাদের প্রিলির লেকচারের মধ্যে আলোচনা করছি। প্রত্যেকটা কোশ্চেন, এক একটা কোশ্চেন থাকবে হচ্ছে কত মার্কসের, 3 মার্কস, 3 মার্কস। তো চর্যাপদ থেকে হয়তোবা একটা বা হচ্ছে দুইটা কোশ্চেন থাকতে পারে রিটেনে। হ্যাঁ, তো একটা বা দুইটা কোশ্চেন থাকতে পারে, তাহলে হচ্ছে আপনি 3 থেকে 6 মার্কস পাবেন। এরপরে যে চর্যাপদের দুজন গবেষকের গবেষণা সম্পর্কে লিখুন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এদের গবেষণা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, একজন হচ্ছে ভাষাতত্ত্ব নিয়ে, একজন ধর্মতত্ত্ব নিয়ে। দেন চর্যাপদের নামকরণ সম্পর্কে লিখুন, চর্যাপদের নামকরণ, কে কি নামকরণ করছে সবই কিন্তু হচ্ছে আমরা বলছি।
দেন চর্যাপদ কবে, কোথা থেকে, কার সম্পাদনায় প্রকাশিত হয়, এটাও আমাদের হচ্ছে আলোচনা করা হয়েছে। তো 3 মার্কসের একটা কোশ্চেন আপনি কতক্ষণ লিখতে পারেন? 3 মার্কসের একটা কোশ্চেন লেখার জন্য আপনি হচ্ছে ম্যাক্সিমাম 1 পেজ লিখবেন। 1 পেজ তার মানে হচ্ছে 10টা কোশ্চেন লেখার জন্য আপনি একটা কোশ্চেন লেখার জন্য ম্যাক্সিমাম 4 মিনিট সময় পাবেন। তাহলে 10টা কোশ্চেন লেখার জন্য ম্যাক্সিমাম 40 মিনিট সময় পাবেন। তার মানে হচ্ছে বিসিএস এর একটা থ্রেশহোল্ড হচ্ছে আপনার 4 মিনিটের মধ্যে মোটামুটি 1 পেজ লিখে ফেলতে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে ভাই আমার লেখা হচ্ছে অনেক কোয়ালিটি ভালো হ্যান ত্যান, কিন্তু আমার হ্যান্ড রাইটিং ছোট। ভাই বিসিএস এমন একটা পরীক্ষা, এখানে লেখার কোয়ালিটির সাথে সাথে আপনার লেখার কোয়ান্টিটিও ম্যাটার করে। ঠিক আছে, এরপর চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন। এই যে আলো আধারী ভাষা, সান্ধ্য ভাষা, হ্যাঁ এটা আমরা আলোচনা করছি, এটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রায় আসে, এটা প্রায় আসে। তারপরে যে আগে যেটা ছিল যে জনগোষ্ঠীর বর্ণনা দিন, এই যে দরিদ্র জনগোষ্ঠীর বর্ণনা দিন, এই কোশ্চেনটাও প্রায় আসতে দেখা যায়। এরপরে এই যে চর্যাপদের সমাজচিত্র লিখুন। ঠিক আছে, চর্যাপদের ছন্দ সম্পর্কে লিখুন। চর্যাপদ কি ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর চর্যাপদের কবিদের মধ্যে বাঙালি কবি কারা? চর্যাপদের কবিদের মধ্যে বাঙালি কবি যারা, তাদের সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করছি। অগ্রদূতে সান্ধ্য ভাষাকেই প্রাধান্য দিছে। ভাই যা সান্ধ্য ভাষা ওইটাই সন্ধ্যা ভাষা, ওইটাই আলো আধারী ভাষা, সবগুলো একই জিনিস। সান্ধ্য, সন্ধ্যা, আলো আধারী। সন্ধ্যাকালে কি হয়? মানে কিছুটা আলো থাকে, কিছুটা অন্ধকার থাকে। ঠিক আছে, মানে দিন আর হচ্ছে রাতের কি একটা মিলনস্থলতে হচ্ছে সন্ধ্যা। তার মানে কিছুটা আলো, কিছুটা অন্ধকার, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। ঠিক আছে, চর্যাপদের কবিদের নামের শেষে যে পা যুক্ত করার কারণ কি? এগুলো একবার জাস্ট রিডিং পড়বেন, আর কিছু দরকার নেই। এই যে আদি কবি লুইপার পরিচয় প্রদান করেন। ঠিক আছে ভাইয়া, এইটুকু লিখলে কি 1 পেজ হবে? ভাই এখানে তো আমি সবকিছু ইনক্লুড করি নাই, জাস্ট হচ্ছে মানে কি বলে জিস্টটা দিছি। আচ্ছা, আমি রিটেনের জন্য আপনাদেরকে একটা বই সাজেস্ট করে দিতে পারি। ভাই আপনাদের বই সাজেস্ট করতে আবার ভয় লাগে, কারণ হচ্ছে আমার চাইতে আপনারা অনেক বেশি জানেন। দেখা যাবে আমি একটা বই বলবো, মানে বাকি 10 জন আরো 10টা কমেন্টস করবেন, একটা হ্যাফ হ্যাজার্ড সিচুয়েশন ক্রিয়েট হবে। তো আমি আসলে বই সাজেস্ট করতে চাই না, আমার আসলে খুবই ভয় লাগতেছে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চাইতে ডেফিনেটলি বেশি জানেন। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ অল, আমি আসলে বই আর সাজেস্ট নাই করি। তখন আবার বলবেন যে এই বইয়ের রাইটার মনে হচ্ছে বাইরে টাকা পয়সা দিছে ইত্যাদি কিছু। এই যে বিভিন্ন পদকর্তাদের ভুসুকুপার পরিচয়, তারপরে হচ্ছে চর্যাপদের রচনাকাল সম্পর্কে লিখুন। এই যে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা কি, ঠিক আছে, এই সম্পর্কে লিখুন। চর্যাপদের ভাষাকে হচ্ছে, আচ্ছা বলতেছি ভাই প্লিজ আমি নাম বলি, আপনার হচ্ছে মানে আপনাদের আর হচ্ছে কি বলে আরো অনেক ভালো বই আছে, আপনারা চাইলে এক একজন 2টা-3টা বইও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এরপরে আমি একটা বলার পরে আপনারা হচ্ছে কাউন্টারে অন্যান্য বইয়ের নাম সাজেস্ট করার দরকার নেই, কারণ আপনারা তো এখানে আমার কম্পিটিটর না, বা আমি আপনাদের প্রতিদ্বন্দ্বী না। হ্যাঁ, যে আমি একটা বললে আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা বলতে হবে। দেন চর্যাপদের পদকর্তাদের সম্বন্ধে ধারণা দিন। এই যে বিভিন্ন কোশ্চেনগুলো, এগুলো দেখবেন যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন, এই যে 4টা ইসের নাম ছিলাম না চর্যাপদের সাথে, আর কি কি ছিল? সরহপাদের দোহা, তারপর হচ্ছে কৃষ্ণপাদের দোহা, ডাকার নব, এগুলো সম্পর্কে হচ্ছে লিখবেন। দেন চর্যাপদের ধর্মমত সম্পর্কে লিখুন, এই যে বৌদ্ধ ধর্মের যে তত্ত্বকথা হচ্ছে বর্ণিত হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে লিখবেন। আচ্ছা, যে বইটার কথা বলতেছিলাম, বইটা হচ্ছে আমার এক্সাক্ট নাম মনে নাই, রাইটারের নাম মনে আছে। রাইটারের নাম হচ্ছে মহসিনা নাজিলা। মহসিনা নাজিলা, বাজারে গিয়ে বললেই হবে যে মহসিনা নাজিলার সাহিত্যের রিটেন বইটা দেন। ঠিক আছে, মহসিনা নাজিলা, ওই বইয়ের মধ্যে সাহিত্যও আছে, ব্যাকরণও আছে। আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি, নেক্সট ডেতে হচ্ছে বলবো না। জাস্ট মানে যে কোনো বইয়ের দোকানে গিয়ে বললেই হবে যে না শিকড় না, হ্যাঁ শিকড় মহসিনা নাজিলা, ঠিক আছে। মহসিনা নাজিলার ওই বইটার নাম এক্স্যাক্টলি শিকড় না, পুরো নামটা আমার হচ্ছে মনে আসতেছে না। হ্যাঁ শিকড়, মানে শিকড়ের যে রাইটার, রাইট, শিকড়ের বই গিয়ে বললেই হবে যে শিকড়ের সাহিত্য বইটা দেন। হ্যাঁ এক্স্যাক্টলি এই শিকড়ের যে হচ্ছে, শিকড়ের কিন্তু 2টা বই, একটা হচ্ছে গ্রন্থ সমালোচনা আর একটা হচ্ছে সাহিত্য ও ব্যাকরণের।
ভাই আপনার ক্লাস করতে আসছি, আপনি যা বলবেন তাই মানবো। ভাই আমি যা বলবো তা মানার দরকার নেই, আমি কি ফেরেস্তা নাকি বা হচ্ছে মহামানব নাকি? ঠিক আছে, এই মহাশিরা নাজিলার এই বইটা হচ্ছে ভালো লাগে আমার কাছে খুবই, আমি ওইটা থেকে পড়ছিলাম। আদর ভাইও সেম বুক সাজেস্ট করছে, আমি জানি না, অ্যাকচুয়ালি ডিফারেন্ট বইও সাজেস্ট করতে পারে। এক্স্যাক্টলি, বাংলা সাহিত্য পাঠ, কাজী আব্দুল সবুর কমেন্টস করছেন বাংলা সাহিত্য পাঠ, বইটার নাম হচ্ছে বাংলা সাহিত্য পাঠ। ঠিক আছে, ওই বইয়ের মধ্যে এখন দেখলাম আবার সাহিত্যের সাথে সাথে আপনার হচ্ছে গ্রামার পার্টটাও হচ্ছে ইনক্লুড করছে। ঠিক আছে, গ্রামার পার্টটাও ইনক্লুড করছে। আর ওই বইয়ের হচ্ছে রিটেনের একটা সাজেশন আদরের তৈরি করা আমার কাছে আছে, ওইটা হচ্ছে আমি আপনাদেরকে, আপনার আগে হচ্ছে বইটা কিনেন, দেন আমি সাজেস্ট করে দিব না, বইটা ওই সাজেশনটা শেয়ার করে দিব না। আর মানে যাদের মনে হয় যে না ভাই আমার কাছে অন্য বই আছে আমি এটা কিনবো না, আপনি মানে এটা ইটস অ্যাবসলিউটলি আপ টু ইউ, কিনা না কিনা আপনার ব্যাপার। হ্যাঁ, যেহেতু হচ্ছে ভাই বেস্ট ক্লাস বাংলা লিটারেচার, না ভাই এরকম আহামরি কোনো ক্লাস নেই যে আসলে বেস্ট ক্লাস হবে। আমি নিজেও আসলে বাংলা সাহিত্যের স্টুডেন্ট না, আমি টোটালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। যদি হচ্ছে সায়েন্স বা হচ্ছে অন্য কিছু নিতাম তখন হয়তো আরও অনেক ভালো পড়াইতে পারতাম। যাই হোক, আমার ভুল ত্রুটি বা হচ্ছে, আর এখানে আরেকটা জিনিস আমি একটু ডিসক্লেমার দিয়ে নিই, আপনাদের যারা ক্লাসগুলো নেন সেটা আদর বলেন বা হচ্ছে তিলা আপু বলেন বা হচ্ছে আজিমুল ভাই বলেন, তারা কি করছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি আগে অনেক চাকরি বাকরি করছে, তারা অনেক এক্সপিরিয়েন্স মানুষ, তাদের জানাশোনার পরিধি জ্ঞানের পরিধি আমার চাইতে অনেক বেশি। সো যদি হচ্ছে আপনারা এক্সপেক্ট করেন যে আমার ক্লাসগুলোও হচ্ছে তাদের ক্লাসের মতো অনেক ইনসাইটফুল হবে, ইনডেপথ হবে, এটা আসলে বেশি এক্সপেক্ট করা হয়েছে। আমি তাদের মতো অত জানি না, আমার জ্ঞানের পরিধি হচ্ছে অনেক অল্প, আমার জ্ঞানের পরিধি বা আমার জানাশোনার সীমাবদ্ধতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।